আমরা সবাই ব্যাকটেরিয়া নামটা শুনেছি। ব্যাকটেরিয়া, আবার বলছি ব্যাকটেরিয়া, মূলত বেশিরভাগ সময় খারাপ জিনিসই ঘটিয়ে থাকে। কেউ কেউ বলবে ব্যাকটেরিয়া, ওগুলো তো জীবাণু, তাই ব্যাকটেরিয়া শুনলে আমাদের জীবাণুই মনে হয়। আসলেও এরা জীবাণুই, এবং এরা অনেক খারাপ জিনিস ঘটিয়ে থাকে। অন্তত সাধারণভাবে আমরা তাই ভাবি যে ব্যাকটেরিয়া শুধু খারাপ জিনিসই ঘটায়। তো আসুন আমরা দেখি ব্যাকটেরিয়া কি কি খারাপ জিনিস ঘটায়। এরা বিভিন্ন রোগ সৃষ্টি করে, যেমন যক্ষ্মা বা টিবি, লাইম ডিজিজ, আরও অনেক রোগের নাম বলা যায়। লক্ষ্য করার মতো বিষয় হলো, যখনই ইনফেকশনের কথা ওঠে মানুষ ভাবে যে এটা ব্যাকটেরিয়ার জন্য হয়, অথচ ইনফেকশন কিন্তু ভাইরাস থেকেও হতে পারে। সাধারণভাবে বাইরে যে কোনো কিছুই যদি আমাদের শরীরে প্রবেশ করে, তারা তাদের প্রতিরূপ তৈরি করে সংখ্যা বৃদ্ধি করতে থাকে। এর কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়াজনিত প্রদাহ, আমি লিখছি, এই যে মানুষের ধারণা যে ব্যাকটেরিয়া একটা খারাপ জিনিস, এটা বোধহয় একদিক থেকে ভালোই। যে সাবানই আমরা এখন ব্যবহার করি তার উপরেই লেখা থাকে যে ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা, অ্যান্টি ব্যাকটেরিয়াল। তার কারণ সাবানের প্রস্তুতকারকরা জানেন যে ব্যাকটেরিয়া সম্পর্কে মানুষের বেশ খারাপ একটা ধারণা রয়েছে। কিন্তু ব্যাকটেরিয়া যে সব খারাপ ব্যাপারই ঘটায় তা কিন্তু না। ব্যাকটেরিয়া আমাদের অনেক উপকার করে। কিভাবে? মনে করুন, আমি কিছু দইয়ের কথা ধরতে পারি। আমি কিছু ব্যাকটেরিয়া ও কিছু দুধ একসাথে মিলালাম, এভাবে দই তৈরি হয়। দই বা ইয়োগার্টও বলা হয়। এটা কিন্তু খুব ভালো জিনিস, খুব সুস্বাদু একটা খাবার। দই খাওয়া মানে আমি বলতে পারি যে আমি কিছু ব্যাকটেরিয়াকেই আমার অন্ত্রে নিলাম। এটা আমাদের খাবার হজম বা পরিপাক করতে সাহায্য করে। যদিও সবই ঠিক আছে, তারপরেও আমাদের মনে হবে যে ব্যাকটেরিয়া একটা খারাপ জিনিস। আমি কিন্তু ব্যাকটেরিয়ার পক্ষে কথা বলছি না, আমি সবসময় বিতর্কে পক্ষপাতিত্ব এড়িয়ে চলি। আমি কোনো পক্ষপাতিত্ব করছি না, কিন্তু আমি এটা মনে করিয়ে দিতে চাই যে আমাদের শরীরের একটা বড় অংশ কিন্তু ব্যাকটেরিয়া দিয়েই তৈরি। শুধু আপনার অন্ত্র বা দইই নয়, কিংবা আপনার দাঁতের প্লাগ, দাঁতের উপর একটা পর্দার মতো অংশ যেটা ব্যাকটেরিয়ার জন্য হয়, যেটা দাঁতের ক্যাভিটি সৃষ্টি করে, অথবা আপনার গালের উপর যে পিম্পল বা ব্রণ, এগুলো ছাড়াও আমাদের কোষের একটা বড় অংশ ব্যাকটেরিয়া দিয়ে তৈরি। অবাক করার মতো একটা তথ্য হলো, মানবদেহের প্রতিটা কোষ যেটার ভেতর নিউক্লিয়াস বা ডিএনএ আছে, এমন প্রতিটা কোষের বিপরীতে প্রায় 20 গুণ ব্যাকটেরিয়া রয়েছে। অর্থাৎ একটি কোষের বিপরীতে 20টা ব্যাকটেরিয়া রয়েছে। কিন্তু ব্যাকটেরিয়া কোষের চেয়ে অনেক ছোট, তাই এর ভরও নিশ্চয়ই আপনার শরীরের মোট ভরের খুব ছোট একটা অংশ হবে। কথাটা ঠিক, তবে ব্যাকটেরিয়াকে আমরা ভর দিয়ে বিচার করব না, নজর দেব এর সংখ্যার উপর। তারপরেও ব্যাকটেরিয়ার ভর আপনার শরীরের মোট ভরের শতকরা 10 ভাগ। তার মানে আপনার ওজন যদি 150 পাউন্ড হয়, তাহলে আপনার শরীরের ব্যাকটেরিয়ার ওজন হবে প্রায় 15 পাউন্ড। তাই এটা মনে হওয়া খুবই স্বাভাবিক যে ব্যাকটেরিয়া আমাদের শরীরে একটা বোঝার মতো। এটাকে বলা যায় এক ধরনের সিম্বায়োসিস। দুইটা জীব একসাথে পাশাপাশি বাস করছে। কিন্তু আমাদের শরীরে যে এত ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, হাজার হাজারটা ভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, সংখ্যা এবং প্রকৃতি দুই দিক থেকেই তারা ভিন্ন। এই ব্যাপারটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের দৈনন্দিন জীবন ধারণের জন্য ব্যাকটেরিয়া কতটা গুরুত্বপূর্ণ। আমার আগের ভিডিওতে বলেছি যে আমাদের শরীরের 10 থেকে 100 ট্রিলিয়ন কোষ আছে। তার মানে একটা কোষের জন্য 20টা ব্যাকটেরিয়া হলে ব্যাকটেরিয়ার সংখ্যা 200 থেকে 2000 ট্রিলিয়ন। আমি পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, প্রতিদিন গোসল করি, এমনকি এই আমার শরীরেও আমরা চাইলেও সেটা বাদ দিতে পারবো না, বা হয়তো বাদ দিতে চাইও না। আপনারা, আমার মনে হয় যথেষ্ট হয়েছে। এবং আপনি বলছেন
আমি বুঝতে পারছি ব্যাকটেরিয়া খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যাকটেরিয়া দেখতে কেমন? কিন্তু এরা দেখতে কেমন? ব্যাকটেরিয়া আসলে এককোষী প্রাণী, দেখতে অনেকটা এরকম। আমি একটু আঁকার চেষ্টা করি। এদের কোষ আমাদের কোষ থেকে ভিন্ন, আর আমি যখন আমাদের কথা বলছি তখন বোঝাতে চাচ্ছি প্রাণী, উদ্ভিদ কিংবা ছত্রাক, এদের সবার কোষ, যাকে বলে ইউক্যারিয়া। ইউক্যারিয়ার মধ্যে উদ্ভিদ, প্রাণী, ছত্রাক সবার কোষই ধরা যায়। এদের সবার ডিএনএ নিউক্লিয়াসের ভেতর থাকে, একটা নিউক্লিয়াসের ভেতর থাকে, আর নিউক্লিয়াসের ভেতর ক্রোমাটিন এভাবে ছড়ানো থাকে। আমরা অনেক সময় বিভিন্ন প্রাণীকে ভাগ করি কার কোষে নিউক্লিয়াস আছে অথবা নেই তার উপর ভিত্তি করে। এখন ব্যাকটেরিয়ার ডিএনএর চারপাশে কোনো মেমব্রেন বা পর্দা নেই। এদের কোষে ডিএনএর বান্ডিল থাকে, কখনো লুপ বা বৃত্তাকারে থাকে। এদের নিউক্লিয়য়েড বলে। এদেরকে বলে নিউক্লিয়য়েড। যখনই আমরা কোনো কিছুতে দেখি যে ও এদের এই জিনিসটা নেই কিন্তু আমাদের আছে, তখন আমরা নিজেদেরকে বেশি উন্নত মনে করি। কিন্তু সত্যি কথা হলো, ইউক্যারিয়ার চেয়ে ব্যাকটেরিয়া এই গ্রহের পরিবেশ জগতে অনেক বেশি ছড়িয়ে পড়েছে। ইউক্যারিয়ার চেয়ে ব্যাকটেরিয়াকে অনেক বেশি সাকসেসফুল বলা যায়, এতে অনেক বেশি বৈচিত্র্য রয়েছে। ব্যাকটেরিয়াই বেশি সাকসেসফুল অর্গানিজম। খোদা না করুক কখনো যদি পৃথিবীকে একটা ধূমকেতু আঘাত হানে, তাহলে সেই আঘাতের পরও বেঁচে থাকার সম্ভাবনা যার সবচেয়ে বেশি সেটা হলো ব্যাকটেরিয়ার, আর তারপর ইউক্যারিয়ার। মানে সেই সব জীব যারা আকারে বড় ও যাদের নিউক্লিয়াস, মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া রয়েছে। সেসব নিয়ে আমরা পরে আলোচনা করব। ব্যাকটেরিয়ার কোষে সাইটোপ্লাজম আছে, ডিএনএ আছে, এদেরও প্রোটিন কোড করার জন্য রাইবোজোম আছে, এবং কিছু প্রোটিন এদের লেজের মতো অঙ্গ বা ফ্লাজেলা তৈরি করে, যেগুলো এদের চলাচলে সাহায্য করে। এদের পিলি নামের একটা অংশও থাকে, পিলেস বা পাইলেস, বহুবচন হলো পিলি। এই পিলির মাধ্যমে এরা জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি করতে পারে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকে না, কিন্তু এক শ্রেণীর ব্যাকটেরিয়ার হিসেবে যাকে ধরা হয়, যেগুলোকে বলা হয় আর্কেয়া। আমি এক ফাঁকে এদের কথা বলে নিই, কারণ এদের প্রতি একটু সুবিচার করা উচিত। এদেরকে একটু অবহেলার চোখেই দেখা হয়। এদেরকে আগে আর্কেয়া ব্যাকটেরিয়া বলা হতো। কোনো নিউক্লিয়াস এদের নাই, শুধু একগুচ্ছ ডিএনএ, তাই এদেরকে ব্যাকটেরিয়াই ভাবা হতো। কিন্তু আসলে এদের ডিএনএও ব্যাকটেরিয়ার ডিএনএর একেবারে ভিন্ন। আর্কেয়া ও ব্যাকটেরিয়া উভয়ই প্রোক্যারিওট শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রোক্যারিওট মানে যাদের নিউক্লিয়াস নেই। সাধারণভাবে যাদের নিউক্লিয়াস নেই তারাই প্রোক্যারিওট, অর্থাৎ এটার মানেই হলো কোনো নিউক্লিয়াস নাই। এদের আরও একটা বৈশিষ্ট্য হলো এদের কোষের ভেতরের অঙ্গাণুগুলো কোনো ঝিল্লি বা পর্দা দিয়ে ঢাকা থাকে না। এখন প্রশ্ন আসতে পারে যে এই ব্যাকটেরিয়া কিভাবে বংশবিস্তার বা প্রজনন করে? এদের প্রজনন প্রক্রিয়া মাইটোসিস থেকে একদম আলাদা নয়। যদিও মাইটোসিস বলা হয় না, বলা হয় বাইনারি ফিশন বা দ্বিভাজন প্রক্রিয়া। বাইনারি ফিশন। আমি আর বিস্তারিত কার্যপ্রণালীতে যাচ্ছি না, কিন্তু এর ধারণাটা বেশ সহজ। সেটা হলো এই যে, দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া এটা এর ডিএনএর প্রতিরূপ তৈরি করবে, একটা থেকে দুইটা, এরপর সাইটোপ্লাজম ভাগ হয়ে যাবে, এভাবে দুইটা নতুন ব্যাকটেরিয়া তৈরি হবে। এদের প্রত্যেকে প্রয়োজনীয় প্রোটিন কোড করে ফেলবে। এরপর এদের শরীর থেকে লম্বা
লেজের মতো ফ্ল্যাজেলাও পরে তৈরি হবে, এরকম লম্বা লেজের মতো, যেগুলো এদের চলাচলে সাহায্য করে। এটা আসলে খুব আশ্চর্যের একটা ব্যাপার যে এরা এত ছোট একটা জীব, কিন্তু তারপরেও এদের চলাচলের জন্য এরকম সুন্দর একটা ব্যবস্থা আছে। এই ফ্ল্যাজেলা হয়তো কয়েক ন্যানোমিটার চওড়া কিন্তু এবং খুব অল্প কিছু অ্যাটম দিয়ে তৈরি, কিন্তু এরা খুব সুন্দর তরঙ্গায়িত গতির মাধ্যমে ব্যাকটেরিয়াকে চালিত করে। আপনি হয়তো বলবেন, আমি প্রথম ভিডিওতে এভলিউশন দেখেছি এবং ওখানে অনেক জেনেছি যে ব্যাকটেরিয়াতে প্রতিদিন এভলিউশন হয়। আমরা যতই অ্যান্টিবায়োটিক তৈরি করি না কেন, সেটা জেনেছি যে কোনো না কোনো ব্যাকটেরিয়া থাকবে যেটা হাইপার রেজিস্ট্যান্স তৈরি করবে এবং এটাই পরে নতুন ভেরিয়েশন তৈরি করবে ব্যাকটেরিয়ার প্রজাতিতে ইত্যাদি। তো ভেরিয়েশন কিভাবে তৈরি হয় ব্যাকটেরিয়াতে? একটা রাস্তা হলো, এবং যে রাস্তায় প্রত্যেকেই ভ্যারিয়েশন তৈরি করে, সেটা হলো মিউটেশন। ব্যাকটেরিয়া এত তাড়াতাড়ি বংশবিস্তার করে যে প্রতি 1000 বারে যদি একবারও মিউটেশন করে, তাহলে যখন 10 লাখ ব্যাকটেরিয়া তৈরি হবে তখন মিউটেশন হবে 1000টা। এদের আরও এক পদ্ধতি হলো বংশবিস্তারের, সেটা হলো যৌন প্রজনন বলা যাবে না, কারণ এতে কোনো গ্যামিট বা জাইগোট তৈরি হয় না। কিন্তু দুইটা ব্যাকটেরিয়া একে অপরের কাছাকাছি আসে এবং এদের একটির পিলেস, ব্যাকটেরিয়ার কোষের পাশ দিয়ে যেগুলো বলা যায় যে ছোট ছোট টিউবের মতো বের হয়, সেগুলোই হলো পিলেস। তো একটি ব্যাকটেরিয়ার পিলেস দুইটি ব্যাকটেরিয়াকে পরস্পরের সাথে যুক্ত করে এবং তখন দুইটি ব্যাকটেরিয়ার কোষের ভেতরের অঙ্গাণুগুলো পরস্পরের সাথে মিশে যায়। আমি এখানে এঁকে দেখালাম। এখানে নিউক্লিয়েড এবং ডিএনএর কিছু অংশ রয়েছে যেগুলোকে বলা হয় প্লাজমিড। ডিএনএর বৃত্তাকার অংশ এমন হতে পারে যে এই দুইটি ব্যাকটেরিয়ার একটিতে এক বিশেষ ধরনের প্লাজমিড রয়েছে, আর প্লাজমিড, যা অন্যটিতে নাই। এটি এই ব্যাকটেরিয়াকে অন্যটির চেয়ে বেশি শক্তিশালী করে তোলে। হয়তো এই আর প্লাজমিডগুলোই ব্যাকটেরিয়াকে অনেক অ্যান্টিবায়োটিক থেকে প্রতিরোধক্ষম করে তোলে। এই ব্যাকটেরিয়াতে আর প্লাজমিড আছে, অন্যটিতে নেই। তখন এই ব্যাকটেরিয়ার আর প্লাজমিড এর একটা প্রতিরূপ অন্য ব্যাকটেরিয়াতে তৈরি করে দেয়। এখানে এই জিনিসটা ট্রান্সপোজন হতে পারে। আমি হয়তো এর উপর একটা আলাদা ভিডিও তৈরি করব, কারণ আমাদের শরীরেও ট্রান্সপোজন হয়। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যৌন প্রজনন ঘটছে না, কিন্তু এই প্রক্রিয়াতে তাদের মধ্যে এক ধরনের সংযোগ স্থাপিত হয়। দুইটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রতিনিয়ত ডিএনএর আদান প্রদান হচ্ছে, এদের মধ্যে ডিএনএর সম্ভাব্য সব রকমের কম্বিনেশন বা সমাবেশ তৈরি হচ্ছে। এভাবে একটা ব্যাকটেরিয়ার প্রজাতি অনেকগুলো প্রজাতিতে পরিণত হতে পারে এবং এভাবে তারা বিভিন্ন অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন জিনিস থেকে নিজেদের প্রতিরোধ করতে পারে। তো এটা ভেরিয়েশন তৈরি করার জন্য ব্যাকটেরিয়ার একটা উপায়। এভাবে যখন একটা ব্যাকটেরিয়া আরেকটার সাথে পিলির মাধ্যমে যুক্ত হয়, একে বলা হয় কনজুগেশন বা ব্যাকটেরিয়াল কনজুগেশন। আমি সবশেষে একটা বিষয়ে কথা বলতে চাই, যেটা সবার কাছে খুবই পরিচিত, অ্যান্টিবায়োটিক্স। অনেক সময় অসুখ করলে প্রথমে যেটা দেয়া হয় সেটা হলো অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক হলো বিভিন্ন রাসায়নিক যৌগের সমন্বয়ে তৈরি, যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি হতে পারে না, আবার হতেও পারে। এদের কাজ হলো ব্যাকটেরিয়া ধ্বংস করা। ধরা যাক কারোর সার্জারি চলছে, এ সময় শরীরের কোনো অংশে কাটা হলো, তখন ওই কাটা অংশে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, ইনফেকশনের ভয় থাকে। এটা প্রতিরোধ করার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এই ব্যাকটেরিয়া কিভাবে আবিষ্কৃত হলো? আলেকজান্ডার ফ্লেমিং হলেন এটার আবিষ্কারক। খুব ইম্পর্টেন্ট একটা আবিষ্কার এটা। আমার মতে এটা মেডিসিনের সবচেয়ে ইম্পর্টেন্ট আবিষ্কার। আলেকজান্ডার ফ্লেমিং স্টেফালোকক্কাস নামক একটা ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করছিলেন। একদিন তিনি পেট্রি ডিশে ব্যাকটেরিয়ার কিছু খাবার রেখে দিয়েছিলেন। এই পেট্রি ডিশে ব্যাকটেরিয়াগুলো বড় হচ্ছিল। যখন তিনি ফিরে আসলেন, তিনি দেখলেন তার পেট্রি ডিশের ঠিক মাঝখানে কিছু নীল ও সবুজ রঙের ফাঙ্গাস জন্মেছে। আমি এই ঠিক মাঝখানে
দেখাচ্ছি যে কিছু ফাঙ্গাস জন্মেছে এবং এগুলোর চারদিকে বেশ কিছুটা ফাঁকা জায়গা রেখে ব্যাকটেরিয়াগুলো পাত্রের একপাশে রয়েছে এমনভাবে যেন এগুলো ফাঙ্গাসগুলোর কাছে যেতে সাহস পাচ্ছে না। এই ফাঙ্গাসটার নাম হলো পেনিসিলিয়াম। তিনি ব্যাপারটা খেয়াল করে পেনিসিলিয়ামের কিছু নমুনা এখান থেকে নিলেন ও এগুলোকে একটা কালচার মিডিয়ামে বড় করতে থাকলেন। তিনি পরে বুঝতে পারলেন যে এই পেনিসিলিয়ামের এমন ক্ষমতা রয়েছে যার কারণেই এটা এর চারপাশে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলেছে এবং কাছে আসতে দিচ্ছে না। এখান থেকেই পেনিসিলিনের আবিষ্কার হলো। পেনিসিলিন 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 1920 সালের দিকে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল অনেক মানুষ গুলিবিদ্ধ হয় এবং তাদের শরীরের কিছু অংশ কেটে বাদ দিতে হয়, তখন প্রথম এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হলো এবং এটা নিয়ে আর দুশ্চিন্তা করতে হয়নি। এখনও হয়তো মানুষ ইনফেকশন হলে ভয় পায়, কিন্তু এই ব্যাকটেরিয়াল ইনফেকশন নিয়ে আশঙ্কা আগের চেয়ে অনেক কমে গিয়েছে। এখন আমরা জানি যে যক্ষ্মা অথবা লাইম ডিজিজ হলে অ্যান্টিবায়োটিক নিলেই সুস্থ হয়ে যাব। বিভিন্ন রকম উৎস হতে এখন বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে, উদ্দেশ্য একটাই, ব্যাকটেরিয়া ধ্বংস করা। কিন্তু সব ব্যাকটেরিয়া আসলে ধ্বংস করার প্রয়োজন নেই। আমরা নিজেরাই তো অনেক ব্যাকটেরিয়া দিয়ে তৈরি। আমাদের ত্বকের উপর ব্যাকটেরিয়া তেল শুষে নেয়, আমাদের ত্বককে আর্দ্র ও কোমল রাখে। তো এখন চিন্তা করে দেখলে আপনি হয়তো ব্যাকটেরিয়ার অনেক উপকারী দেখতে পারেন বা অপকারী হিসাবেও দেখতে পারেন বা নিরপেক্ষ থাকতে পারেন। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার এটাই যে আমরা ব্যাকটেরিয়ার সাথে সিম্বায়োসিসে বেঁচে আছি। আমি একবার স্টার ট্রেকের একটা পর্ব দেখেছিলাম, ওখানে কিছু ভিন গ্রহবাসী ছিল যারা দেখতে অনেকটা মানুষের মতো। সেখানে জন লিউক পিকার্ড ছিলেন, কিন্তু দেখা গেল যে কিছু পোকা তাদের ব্রেন স্টেমে ছিল। পোকার মতো জিনিসটা তাদের সব কিছু নিয়ন্ত্রণ করত। পরে এন্টারপ্রাইজের সবাইকে ওই পোকা ইনফেক্ট করতে লাগলো। খুবই অদ্ভুত একটা অ্যালিয়েন কনসেপ্ট, তাই না? কিছু পোকার মতো জিনিস আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে। কিন্তু আমরা যদি ঠিকমতো চিন্তা করে দেখি, আমরা শুধু একটা পোকা না, এরকম ট্রিলিয়ন্স, হান্ড্রেডস অফ ট্রিলিয়ন্স পোকার সাথে একসাথে বসবাস করছি এবং তারা আমাদের পরিপূর্ণ করছে। আমি এই যে এখন ভিডিও রেকর্ড করছি, তার মানে আমি আসলে বলতে পারি ব্যাকটেরিয়াই ভিডিও রেকর্ড করছে। ব্যাকটেরিয়া আমাদের মানসিক অবস্থাকে নানাভাবে প্রভাবিত করে। কয়েকটি গবেষণায় দেখা গেছে যে কিছু ব্যাকটেরিয়া সিজোফ্রেনিয়া, যা সিফিলিস থেকে হতে পারে, কিছু ব্যাকটেরিয়া হতাশা সৃষ্টি করে, লাইম ডিজিজ যেটা মানুষের মানসিক অবস্থাকে দুর্বল করে দেয়। সুতরাং ব্যাকটেরিয়া আমাদের নিজেদেরই একটা অংশ। শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই এরা আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের শরীরের আসলে শতকরা 10 ভাগ ভরই, অথবা অন্যভাবে বলা যায় 2000 ট্রিলিয়ন কোষ, যেটা মূলত ব্যাকটেরিয়াই। এটা ছাড়া আমাদের নিজেদেরকে পরিপূর্ণ বা সম্পূর্ণ মানুষ ভাবাটাই হয়তো কঠিন।